তুমি যদি টেবিলের তল দিয়ে কিছু নেও, কাজটা না করো, হ্যাঁ, ভাই আটকায় রাখো, ইচ্ছাকে সকলের উন্নতি, তোমরা যাতে প্রোডাকশনে অংশগ্রহণ করতে পারো এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারো, সেই জন্যই তো আমরা তোমাদেরকে চেষ্টা করছি। তো যাই হোক, 1989 সালে প্রথম বিশ্ব ব্যাংকের মাধ্যমে এই ধারণাটির অবতারণের নামে একটা রিপোর্ট তৈরি করে। 1997 সালে ইউএনডিপি এন্ড গভর্নেন্স সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট, এই যে ইউএনডিপি কি বলেছে, গভর্নেন্স ফর সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট। অর্থাৎ তুমি শুনলে এক কান দিয়ে আর বের করে দিলে আর এক কান দিয়ে তা হবে। এখন এই শোনার পরে ওখানে টেবিলে দেয় না, কি করবে? এটা কি নীতি নৈতিকতার মধ্যে পড়ে? এটিকেটের মধ্যে পড়ে? কাস্টমসের মধ্যে পড়ে? কোন জায়গায় পড়ে না? বাট তুমি কাজটি করে ফেলবে। কেন করলে? এতদিন জানতে না, এতদিন তুমি জানতে না বলে করছো, আজ থেকে জানছো, এখন থেকে করবে না। বাবা বাজারে গেছে, এখনো আসে নাই, মা ভাত তরকারি রান্না করে রেখে দিয়েছে, ভাই এখনো স্কুল থেকে আসে নাই, হ্যাঁ, আজকে ইলিশ মাছের মাথাটা তুমি আগেই ওদের আসার আগে খাই নিবে, ভাগ করেও খেয়ে দেবে। ছোট ভাইটা আসছে, বড় ভাইটা আসুক, বাবা আসুক, তারপর সকলে বসে একসাথে খাবো। তা না করে তুমি নিজে মনে মনে টার্গেট করে রাখছো, মা রান্না করে রাখছে, তাই আগে আমি পাতিলে বসাই দেব। নীতি নৈতিকতার মধ্যে পড়ে কি? পারিবারিক, পরিবার থেকে নীতি নৈতিকতা শিক্ষা হয়, পরিবার থেকে হয়, সমাজ থেকে হয়, রাষ্ট্র থেকে হয়, আইনের মাধ্যমে হয়। হ্যাঁ, যখন আইন তুমি মানো না, তখন পুলিশ তোমাকে ধরে নিয়ে যায়। তাহলে রিস্ক নেওয়ার যদি তোমার লোভ থাকে, লালসা থাকে, তাহলে যতই নীতি নৈতিকতার কথা তুমি শেখো, তা তুমি পালন করবে না। কিন্তু পালন যে করবে না, একদিন ধরা খাবে। বোঝা গেছে? তাইলে এরকম দেখতেছে না মানুষ ধরা খাচ্ছে না, খাচ্ছে তো আমরা দৈনিকই পেপার পত্রিকায় তো দেখতেছি। সুতরাং তোমাদেরকে এই সাস্টেনেবল হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষ, তুমি তোমার ভিতরে মানবতা বোধ থাকতে হবে। তাহলে এটা সকলে কিন্তু বলতে না স্যার, সকলে বলছে, যে বলছে সে কিন্তু প্রকৃতপক্ষে করবে না, তার বহিঃপ্রকাশ সে প্রকাশ করতে চায়। দেখবা যদি বলা হয় হাত তালি দাও, কেউ খুব জোরে জোরে দেয়, আর কেউ আস্তে আস্তে, কেউ না দিলেই মানে হাত তালি দিতে যেন খুব কষ্ট হচ্ছে। তার মানে কি? ও পছন্দ করতেছে না। যখন মানুষ ভালো কিছু করে, ভালো কথা বলে, ভালো দিক নির্দেশনা দেয়, তখন একটা হাত তালি দিয়ে তাকে একটা উৎসাহ দেওয়া, এটা কি কৃপণতা নয়? হাত তালি দিবা না তুমি, যে অন্যরা দিচ্ছে তুমি দিচ্ছ না, তাহলে তো বোঝা যাচ্ছে যে তুমি কোন প্রকৃতি, তোমার মানসিকতা কি, তাই না? এখন তোমরা আজকে যা শিখে যাবা, যতদিন বাঁচবা, কতদিন কে বাঁচবে মহান রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধার চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীদের মেধা যোগ্য নাগরিক করে তোলার মাধ্যমে মাধ্যমিক শিক্ষার অন্যতম বিবেচ্য বিষয়, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে পরিবর্তিত শিক্ষাক্রমের আলোকে সকল স্তরের পাঠ্যপুস্তকগুলোর বিষয়বস্তু নির্বাচন করা উচিত, যাতে শিক্ষার্থীর নৈতিক মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প সাহিত্য সংস্কৃতিবোধ, দেশপ্রেম, প্রকৃতির চেতনা ও ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি সমান জাগ্রত হয়। এখন বলো, আমি মুসলমান নামাজ পড়ি, ও হিন্দু পূজা করে, সে খ্রিস্টান, সে চার্চে যায়, বড় লোক এক জায়গায় দাঁড়াবে, গরিব লোক আর এক জায়গায় দাঁড়াবে, আছে নাই? তাহলে আমাদের ইসলাম ধর্ম কি মহান, কি মহৎ, হ্যাঁ? তাহলে এই ইসলামের এই আদর্শ, সেই আদর্শের মানুষ হয়ে আমি যদি মাকে আমি যদি শ্রদ্ধা না করি, ভক্তি না করি,
আমি অনেক লেখাপড়া শিখেছি, মা বাবা এখন অশিক্ষিত, আর বাসায় কেমনে আসবে, আর বাসায় বন্ধু বান্ধব আসে, তো সেই জন্য আর মা বাবাকে আমি আর আইতেছি না, থাক ওকে আমার করে থাক হয়ে গেছে জরাজীর্ণ চেহারা, সেই জন্য আর বাসায় আনি না। আর আরেকজন মন্ত্রী আমার বাসায়, হ্যাঁ ফ্যামিলি মিনিস্টার আছে না, সে আর পছন্দই করতেছে না, টাকা পয়সা দেওয়া করে। কিন্তু সে ভাবলো না যে সেও একটা ছেলের মা হয়েছে, সে আর একটা মেয়ের মা হয়েছে, সে এক বাড়ির মানুষ, এই বাড়ি এসে বউ হয়েছে, তার মেয়ে অন্যের বাড়িতে বউ হবে, তাহলে আমিও শাশুড়ি হব। আমার ছেলে আমার থেকে কি শিখলো? যে আমার মা আমার দাদিকে আমার দাদাকে বাড়ি এসে দেয় না। কেমন এই কালকে না পরশু একটা নাটক দেখলাম, সেই নাটকে এই ঈদ আসছে, শ্বশুর আসছে, মেয়ের বাবা মা আসবে আর ভগ্নিপতি আসবে, ওদের জন্য বিরিয়ানি রান্না করছে। তোমরা দেখছো কিনা নাটক? বিরিয়ানি রান্না করছে। এখন হঠাৎ করে ছেলের বাবা চলে গেছে, শ্বশুর আসছে, শ্বশুর আসলে দরজা খুলে এসে একেবারে আশ্চর্য হয়ে গেছে, বলে আব্বা আপনি আসবেন তো আগে থেকে বলে আসবেন না, না বলে চলে আসেন, আপনি প্রায় এরকম করেন। কয় মা আমরা তো গরিব মানুষ, আমাদের তো মোবাইল নাই, বলি আর কখন আসবো, হ্যাঁ না বলে চলে আসলাম। তো বলে মা আমার চেটে খাবার দেওয়া ক্ষুধা লাগছে। বলে আমরা কি খাবার নিয়ে আপনাদের জন্য রান্না করে বসে আছি। এ কথা বলে দুই তিনবার বললো পরে ও প্রথমে সুপাই করছি, সুপার থেকে উঠে বাবা এখানে বসে না, এনে অনেক বড় বড় লোক এসে সুপাই বসে, আরে নিচে বসে, নিচে বসছে। ছেলে কিন্তু লক্ষ্য করতে বউ কি করতেছে। তারপর এখন শ্বশুর শাশুড়ি আর ওই যে ভগ্নিপতি আর বোন আছে, তাদেরকে একেবারে দরজা খুলে সুপার মধ্যে বসায় বসায় ই করছে, আর বলছে এখন এখানে ওই যে শ্বশুর আছে, ছেলের শ্বশুর, সে আবার বলে যে আরে আপনি আবার প্রায় থেকে আপনার এখানে আসবেন, আরে প্রায় এখানে আসেন, আমার মেয়ের অনেক কষ্ট হয় ইত্যাদি। চিন্তা করেন যে বিয়াই সেও তো একটু মেয়েকে শিক্ষা দিতে পারে। তাহলে নীতি নৈতিকতা পড়ার মধ্যে তুমি পারিবারিক সামাজিক দেখতেছো কি অবস্থা। তো বিয়াই খুব খারাপ আচরণ করতেছে, আর মেয়ে বারবার করছে বাবা ওই ঘরে তো পোলাও ঠান্ডা হয়ে গেল, পোলাও ঠান্ডা হয়ে গেল। এখানে শ্বশুরকে কিন্তু খাইতে দিতেছে না, মুড়ি দিয়ে বসে রাখছে, আর ওদেরকে বলতেছে গরম ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পরে ছেলে আসছে, ছেলে এসে বলে যে তোমার বাবা মার জন্য তুমি কি করছো সবই তো আমি দেখছি, তুমি যাও, তোমাকে আমি চেক করলাম, চলে যাও। এখন প্রথমে তো শ্বশুর খুব জামাইয়ের সাথে রাগারাগি করছে, কিছুক্ষণ পরে জামাইয়ের ভাব দেখে তখন জামাইয়ের কাছে আচ্ছা আচ্ছা আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। তাহলে এইগুলি পারিবারিক শিক্ষা, এগুলি পারিবারিক শিক্ষা। এই শিক্ষা তোমরা যদি আজকে নিয়ে গেলে, নাইলে তোমরাও হয়তো এরকম তোমাদের মধ্যে দু একজন এরকম হতে পারে না, যারা আজকে সন্ত্রাসী হিরোইন ফেন্সিডিল খায়, তাদের ব্রেনের মধ্যে এটা ঢুকে গেছে। হ্যাঁ, আমি এটার একটা বাস্তব উদাহরণ তোমাদের পরের ক্লাসে দেব। আচ্ছা, এখন তাহলে আমরা যা শিখলাম যে নীতি নৈতিকতা, এটিকেটের কথা বলেছি, তুমি এখন খাইতে যাবা, তোমার বস আসবে, বসের জন্য ওয়েট করবে না, গোপনে একটা বিস্কিট কিনে খাবা, কেমন? ওটা টিকেট নাই। তুমি যদি তোমার স্যারের সাথে গাড়িতে যাও, তাহলে তোমার স্যার বসবে বাম দিকে, তুমি করবে ডান দিকে, এটা টিকেট। এসব তোমাদের হয়তো অন্য ক্লাসে স্যারেরা শিখাইছে, কেমন? তারপর তোমার স্যার আসছে, এটা নীতি নৈতিকতা এটিকেটের মধ্যে সবটা মিলে যে উনি আসছে, ওনাকে তোমার চেয়ারটা ছেড়ে দিতে হবে, স্যার আপনি বসেন, বা উনি আসছে আর তুমি বসে থাকলে, সেটা নৈতিকতার মধ্যে পড়ে না। তোমার শিক্ষক আসছে, তুমি কি তোমার শিক্ষক দাঁড়িয়ে থাকবে আর তুমি বসে থাকবা? এটা ভদ্রতা? তুমি সাইকেলে যাচ্ছ, শিক্ষক আসতেছে, তোমাকে সাইকেল থেকে নামতে অসুবিধা হলো, নামার ভান করবা, শিক্ষক কেন বুঝতে পারে না রে আমার ছাত্রটা আমাকে সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেছে, পারল না, ঠিক আছে? তাহলে তোমাদের নীতি নৈতিকতা, এই মোরালিটি, এর ইংরেজি হলো মোরালিটি,
মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, পার্থক্য আছে, বেশি একটা পার্থক্য নয়, অনেকের মাথা ঘুরায় যায় যে ভ্যালু কি আর মোরালিটি কি, দুটা তো জিনিস একই রকম না, কিছু পার্থক্য আছে। এখানে দেখো মূল্যবোধের শ্রেণী বিভাগ আছে, ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ। তাহলে মূল্যবোধের মধ্যে আমরা অনেকগুলি আছে, অসুবিধা নেই। এখন পার্ট 2 তে আমরা খুব বিখ্যাত কয়েকটা ব্যক্তির নাম বলছি, যাতে আমি মাঝখানে বলতে পারি, কারণ যারা ক্লাস 1 পার্ট 2 তে খুব বিখ্যাত একজন ব্যক্তির নাম দেখো, ম্যাক করান। তিনি বলেছেন শাসক এবং শাসিত। কি বোঝায়? তিনি বলেছেন সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। মিশেল ক্যামডেসাস সে বলেছে আবশ্যক, অর্থাৎ অনেক বড় কথা আছে, আমি শুধু তোমাদের মুখস্থ করার সুবিধার্থে একটু দিয়েছি। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কফি আনান তিনি বলেছেন, কফি আনান আমাদের এই সাবেক কে বিশ্ব সংস্থার মহাসচিব, স্বচ্ছতা এবং সক্ষমতা, সুশাসন, মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতা নিশ্চিত করে। তিনি and practiced by a society, a social class or a social group. তাহলে আমি রিকশার থেকে উদাহরণ দিয়েছি। মোরালিটিস থেকে আগত, যার সঠিক অর্থ সঠিক আচরণ, ভালো বা সঠিক এবং খারাপ বা ভুল বিষয়সমূহের মাঝে পার্থক্য পৃথকীকরণ, নৈতিকতাকে একটি আদর্শিক ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, মানদণ্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে, আবার অনেক ক্ষেত্রে সামগ্রিকভাবে সমগ্র পৃথিবীর জন্য কল্যাণকর বিষয়সমূহ নৈতিকতা হিসাবে সংজ্ঞায়িত হয়। বুঝতে পারলে? নিচে ছবি দেওয়া আছে। এখন মূল্যবোধের আরেকটা জায়গা আমাদের, এই যে আমরা তোমার ক্লাস দিচ্ছি, শিক্ষক, পরিবার, কিন্তু আমি পরিবারের কথা বলে দিচ্ছি। আর মূল্যবোধ ও শিক্ষা। মূল্যবোধ গড়ে ওঠে দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ শিক্ষার সুরান দুটি, একটা হলো কারাগার মূল্যবোধের শিক্ষা প্রদান করে, ব্যক্তি সহনশীলতা শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। এই ছবি থেকে তুমি কি বুঝছো? এই ছবিতে কি বাইরে সমাজের যে নিয়ম নীতি, রাষ্ট্রের যে নিয়ম নীতি আছে, তার বাইরে আমি কোনো কাজ করব না। স্কুল কলেজে তোমরা যারা, এই স্কুল কলেজে কিন্তু এরকম একটা প্রতিষ্ঠানও আছে। কি প্রতিষ্ঠান জানো? তোমরা সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি ছিলাম, আমি এখন নামটা মনে করতে পারছি না। আমার কোট প্যান্ট ব্যাজও আছে, ওই যে ওরা পরে রয়েছে স্কাউট, নাই স্কাউট, সবাই স্কাউটের। এখন সব কঠিন হয়ে গেছে সব জায়গায়, আগে সহজ ছিল, এখন লোক সংখ্যা বেড়ে গেছে। তো তোমরা পাইলে সেটা করো, স্কাউটে যাবো। মূল্যবোধের সৃষ্টির কেন্দ্রবিন্দু শিক্ষক। দেখছো, এই শিক্ষক তোমাদের শেখাচ্ছে। শিক্ষার প্রতিটি স্তরে মূল্যবোধ বেড়ে ওঠে তাদের পরিবার নামক শিক্ষাঙ্গনে। বাবা মা হন সেই শিক্ষাঙ্গনের প্রথম শিক্ষক শিক্ষিকা। এরপর যখন তাদের শ্রেণীভিত্তিক শিক্ষাধারা শুরু হয়, তখন তাদের ভর্তি হতে হয় পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। সেটি হতে পারে স্কুল বা মাদ্রাসা বা কলেজ বা বিশ্ববিদ্যালয়। বুঝলো? তাহলে মা বাবার কথা আমি তোমাদেরকে প্রথমে বলেছি, তোমরা সবাই হয়তো জানো, ইয়েতে দেয়। তো আমি একটা বই লিখেছি 70 পৃষ্ঠা, সেখানে সবকিছু কি আছে স্যার? ভালো মন্দ সবকিছু স্যার, যা যা দরকার। তোমাদের মধ্যে মুসলমান কয়জন হাত তোলো? আর হিন্দু কয়জন? 1 2 3 জন মাত্র। কেমন?
তাহলে দেখো এই হিন্দু তিনজন থেকে আমি শুরু করব। ওরা গরুর মাংস খায় না, খায় কি? কেন খায় না? গরুর মাংসে এত প্রোটিন ওদের ধর্মে নিষেধ আছে। যা দেহকে পুষ্টি দেয়, শক্তি দেয়, খায় না কেন? সে বলতে ওদের ধর্ম নিষেধ আছে। ওরা ধর্ম গরুকে ওরা মা মানে, ওরা গরুকে শ্রদ্ধা করে, মায়ের মতো শ্রদ্ধা করে। এখন আমার হিন্দু ধর্ম সম্পর্কে তেমন একটা জ্ঞান নেই, সুতরাং আমার ব্যাখ্যা তত গভীরতা নাই। তবে এই কথা সত্য, আমি শুনেছি যে গরু আমাকে দুধ দেয়, মা আমাকে দুধ দেয়। সেই মাকে কি আমি জবাই করে খাবো? সেই মায়ের গোশত আমি খাবো? খাবো কি? তাহলে সে কত নিবেদিত প্রাণ, কত নিষ্ঠাবান যে সে গরুর মাংস খায় না। আর আমি মুসলমান, আমি আল্লাহর কোরআনকে মানি। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহ স্বয়ং লিখে দিয়েছে, আল্লাহ স্বয়ং মানি দিয়েছে। আল্লাহ বলেছে যে তুমি হারাম খাও। আমি এই বইটি লিখতে গিয়ে অমুক অমুক লেখকের সাহায্য নিয়েছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তাহলে পৃথিবীতে এমন কোন বই আছে যে বইতে কৃতজ্ঞতা স্বীকার নাই? আছে কি? পৃথিবীতে এমন কোন লেখক আছে, এমন কোন বিজ্ঞানী আছে, এমন কোন দার্শনিক আছে যার বই লিখতে গিয়ে সে বলেছে আমি অন্য কোন বই আমি নেই নাই? আছে? একমাত্র কোরআনে আল্লাহ স্বয়ং লিখেছেন, এর কোন সাহায্য নিতে হয়নি। সেই কোরআনে আদর্শ নিয়ে আমরা বেঁচে আছি, এবং এমন কোন বিষয় কোরআনে নাই যা মানুষের চলার পথে বর্ণনা দেয়। বুঝা গেছে? এই কোরআনে বলেছে 750 কোটি মানুষ, তার হাতের থাম আলাদা, জিহ্বা আমার আর আপনার আলাদা। এই কোরআনে উল্লেখ আছে আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং যত মানুষ সৃষ্টি পৃথিবীতে হবে তার একজনের হাতের সাথে আরেকজনের হাতের থামের কোনো মিল থাকবে না। আর পাসপোর্টটা ডকুমেন্টারি প্রমাণ কি? ঠিক? তুমি মুসলমান, তুমি কোরআন পড়ছো, কতদিন পড়ছো, কখন পড়ছো, কিভাবে পড়ছো, আদৌ পড়ছো কি? আজকে সকালে তুমি কি নামাজ পড়ছো, কোরআন পড়ছো? ও যদি বলতাম এই তোমার জন্য তুমি যাবে না, স্বর্ণ দেওয়া হবে, যাবে? তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি? রংপুর। আচ্ছা, আমি রংপুরে 2 জেলা 2 উপজেলায় ছিলাম। তুমি যে হাত তুলেছো আমি এখন অ্যাকসেপ্ট করি নাই, তারপরে বললাম। আচ্ছা, নোয়াখালী বাড়ি না? হাত তোলো। কুমিল্লা? তোমার একদম সব তোমরা অন্যান্য জেলা, ঠিক আছে, ওকে। শোনো, তাইলে কোরআনের একটা ব্যাখ্যা পেলে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মানুষ এ পর্যন্ত সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে করবে তার প্রত্যেকে থাম এবং জিহ্বা আলাদা। কোন বিজ্ঞানী বাপের সাধ্য নাই এটাকে চেঞ্জ করে ফেলা, ঠিক আছে? এবং এই কথাটি ব্যাংককের একজন যে লোকটি মুসলমান নয়, সেই কোরআন ব্যাখ্যা করতে করতে গিয়ে এটা আবিষ্কার করেছে। বাট আমরা আগে থেকে জানি, কিন্তু একজন ইসলাম ধর্মের লোক নেতা আবিষ্কার করেছে। ঠিক এই যে জবর শিশু, উদাহরণ দিচ্ছি কি, আমি সেটা একদম ক্লাস করতে বলে বলছি না, আমি একটা জায়গায় এরকম বলেছি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে যদি থাম আর জিহ্বা আলাদা হয়, তাহলে তোমরা যা করছো সেটা কিভাবে একজনের জন্য বাংলাদেশের, যার জন্য জাপানের একজনের জন্য, আমেরিকার ব্যক্তির জন্য। অর্থাৎ আমি একটা ওষুধের কথা বলেছি, সারা পৃথিবী ব্যাপী সব লোকের একই ওষুধ কিভাবে হবে? কেমন? সেই জন্য এই 2টা ছেলের ছবি সেখানে দিয়েছি যে এই 2টা ছেলের মা বাবাকে তুমি জিজ্ঞেস করো যে এই ছেলেটা বড়, এটা এই সামান্য ডিফারেন্সে 2 মিনিটের ডিফারেন্সে 2টা বাচ্চার জন্ম হয়েছে,
একই মা বাবার ঔরসে জন্মেছে, একটা ছেলে মাংস খায় আর একটা মাংস খায় না, একটা মিষ্টি খায় আর একটা মিষ্টি খায় না, একটা খেলাধুলা করতে চায় আর একটা করতে চায় না, একটা হাসি খুশি একটা হাসি খুশি নয়। বুঝলে? এই পার্থক্য আমি সেই বইয়ে তুলে ধরেছি। এটা তোমাদের এখানেও সেই জন্য তুলে ধরলাম, এই জন্য যে কখন থেকে শুরু হবে তার ইউনিভার্সিটি পর্যন্ত এই শিক্ষা চলতে থাকবে। পড়াশোনা করলে মানুষ শিক্ষিত হতে পারে, কিন্তু সুশিক্ষিত হচ্ছে কিনা, তার প্রকৃত মানুষ হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হবে মা এবং বাবা। তুমি ইউনিভার্সিটি যাচ্ছ, তুমি সকালবেলা ইউনিভার্সিটিতে ব্যাগটা খুব ভালো করে গোছাই নিয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ, 5 মিনিট আছে। ওকে ওকে। এখন লন্ডন আমেরিকায় গিয়ে পিএইচডি নিয়ে আসছে, এবং এখন তোমার পিএইচডি ডিগ্রি, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত হয়েছো, প্রকৃত শিক্ষিত হয়েছো কিনা, সামাজিক মূল্যবোধ, এখন দেখো বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, অতিথির প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি। তাহলে অতিথি আজকে তোমাদের সাথে খাবো, তো আমি তাই দেখি যে তোমাদের খাওয়া সব হাত মুখ ধুইতেছো, তো আমি একলা বসে থাকবো, তাই না? তাহলে অতিথির প্রতি সম্মান, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, দানশীলতা সমষ্টি হলো সামাজিক মূল্যবোধের উদাহরণ। প্রত্যেকটি মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে এবং তাদের নিজস্ব সভ্যতা, সামাজিক ও সাংস্কৃতিক ধারা নিয়মতান্ত্রিক মেনে চলা সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ সামাজিকতা হলে একটি নাগরিকের মনুষ্যত্ব মস্তিষ্ক। এটি একবার আমি বলেছি, তাই এটিকে টিকিয়ে রাখার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রে বসবাসরত প্রত্যেকটি মানুষের। প্রতিটি মানুষ তার সামাজিকতা, সভ্যতা, সাংস্কৃতিক রূপ মানতে। আর এখানে তোমার নামও বলেছি কোফি আনানের, এখানে 10টা বলছিলাম যে 10টা জিনিস আছে, সেই 10টা এখানে দেখো 10টা দেখাইছি। এই পার্ট 2 শেষ হয়ে গেল।